আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবার সামনে নিয়ে চলে আসলাম নতুন আর একটা লেকচার। তো আজকের এই ক্লাসে আমরা জানবো কোষ সম্পর্কে বিস্তারিত। এই ক্লাসটা কাদের জন্য? এই ক্লাসটা যারা বর্তমানে এইচএসসি 26 ব্যাচ 27 ব্যাচ বিভিন্ন ধরনের মেডিকেল অ্যাডমিশন যারা দিবা, ভার্সিটি অ্যাডমিশন যারা দিবা, এইচএসসিতে এমসিকিউ, তো তাদের সবার জন্য এই ক্লাসটা প্রয়োজন। আমরা কোষ সম্পর্কে বিস্তারিত এ টু জেড সব কিছুই জানবো। তো চলো শুরু করি। সর্বপ্রথম বিজ্ঞানী রবার্ট হুক এই কোষ তথা সেল প্রকোষ্ঠ নামকরণ করেন এবং তিনি এই কোষকে পর্যবেক্ষণ করেন। এই জন্য বিজ্ঞানী রবার্ট হুককে কোষবিদ্যার জনক বলা হয় এবং তিনি তার পর্যবেক্ষণ একটা গ্রন্থে সংরক্ষণ করেন। সেই গ্রন্থের নাম হলো মাইক্রোগ্রাফিয়া। এই বইয়ের নামটা লাগবে। এবং রবার্ট হুক যে সর্বপ্রথম কোষ দেখেন, পর্যবেক্ষণ করেন, সেই কোষটা মূলত ছিল একটা কোষ প্রাচীর, অর্থাৎ বলতে পারো মৃত কোষ। রবার্ট হুক যেই কোষটা পর্যবেক্ষণ করেন, কোষটা ছিল কোষ প্রাচীর অথবা মৃত কোষ। তাহলে জীবিত কোষ কে সর্বপ্রথম পর্যবেক্ষণ করেন? জীবিত কোষ সর্বপ্রথম পর্যবেক্ষণ করেন লিওন হুক। জীবিত কোষ পর্যবেক্ষণ করেন বিজ্ঞানী লিওন হুক। এই রবার্ট হুক যেহেতু সর্বপ্রথম কোষ পর্যবেক্ষণ করেন, তাই রবার্ট হুককে বলা হয় কোষবিদ্যার জনক। কিন্তু এখানে একটা কথা আছে, রবার্ট হুক কোষবিদ্যার জনক হলেও তিনি মূলত মৃত কোষ পর্যবেক্ষণ করেছিলেন এবং তার অবদান ওই পর্যন্তই ছিল। বর্তমানে আধুনিক কোষবিদ্যার জনক বলা হয় কার্ল পি সোয়ানসনকে। তো কোষবিদ্যার জনক রবার্ট হুক হলেও পরীক্ষায় যদি প্রশ্ন আসে আধুনিক কোষবিদ্যার জনককে, আধুনিক, তাইলে কিন্তু সেটা হলো কার্ল পি সোয়ানসন। তো তারপর আসি কোষ সম্পর্কে। সব থেকে বড় কোষ, এরপর যে তথ্যগুলো জানা প্রয়োজন সেটা হলো সব থেকে বড় কোষ। সব থেকে বড় কোষ কিন্তু উট পাখির ডিম। সব থেকে বড় উট পাখির ডিম। আর সব থেকে ছোট কোষ কোনটা? সব থেকে ছোট হলো মাইকোপ্লাজমা। এটাকে তোমরা বলতে পারো পিপিএলও বা পিলিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। তারপর আসি আরও দুইটা প্রশ্ন যেটা পরীক্ষাতে বেশি আসে, সেটা হলো যদি কখনো বলে আয়তনে, আয়তন, তোমরা মনে রাখবা আয়তন কথাটা উল্লেখ থাকতে হবে। আয়তনের দিক দিয়ে মানবদেহের সব থেকে বড় এবং ছোট কোষ। আয়তনের দিক দিয়ে মানবদেহের সব থেকে বড় কোষ হলো ডিম্বাণু, আর আয়তনের দিক থেকে মানবদেহের সব থেকে ছোট কোষ হলো শুক্রাণু। এখানে মানবদেহের আরও একটা জিনিস থেকে যাচ্ছে, সেটা হলো মানবদেহের সব থেকে লম্বা কোষ। এটা কিন্তু এক্সামে অনেক আসে। মানবদেহের সব থেকে লম্বা কোষ হলো মোটর নিউরন।
তো চলো আমরা যেটুকু জানলাম এটুকু আরেকবার রিভাইজ করি একটু। তাহলে সর্বপ্রথম কোষকে পর্যবেক্ষণ করেন বিজ্ঞানী রবার্ট হুক। তিনি মূলত কোন ধরনের কোষ পর্যবেক্ষণ করেন? তিনি হলো মৃত কোষ অর্থাৎ কোষ প্রাচীরকেই পর্যবেক্ষণ করেন এবং তিনি তার পর্যবেক্ষণ মাইক্রোগ্রাফে নামক একটা গ্রন্থে সংরক্ষণ করেন। তারপরে জীবিত কোষকে পর্যবেক্ষণ করেন বিজ্ঞানী লিওয়েন হুক। যেহেতু রবার্ট হুক শুধুমাত্র মৃত কোষ পর্যবেক্ষণ করেছেন তাই তাকে কোষবিদ্যার জনক বলা হলেও পরবর্তীকালে বিজ্ঞানী কার্ল পি সনসন কোষ সম্পর্কে অনেক অবদান রেখেছেন, এই জন্য কার্ল পি সনসনকে আধুনিক কোষবিদ্যার জনক বলা হয়। সবথেকে বড় কোষ উট পাখির ডিম, সবথেকে ছোট কোষ মাইকোপ্লাজমা, এর অপর নাম পিপিএলও বা পিলিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। তারপরে যদি বলে মানবদেহের ক্ষেত্রে সবথেকে লম্বা কোষ মটর নিউরন। তারপর মানবদেহের সবথেকে আয়তনে বড় কোষ ডিম্বাণু, মানবদেহের সবথেকে আয়তনে ছোট কোষ শুক্রাণু। যদি আয়তন কথাটা উল্লেখ না থাকে তাহলে এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে এরকম যে মানবদেহের সবথেকে ছোট কোষ কোনটা, তখন কিন্তু আয়তন কথাটা উল্লেখ থাকবে না। যদি বলে মানবদেহের সবথেকে ছোট কোষ কোনটা তাহলে সেটা অনুচক্রিকা। অপশানে যদি শুক্রাণু এবং অনুচক্রিকা দুইটাই থাকে, কখনো যদি প্রশ্ন আসে মানবদেহের সবথেকে ছোট কোষ শুক্রাণু এবং অনুচক্রিকা, তাহলে খেয়াল করবা যে আয়তন কথাটা উল্লেখ আছে কিনা। যদি আয়তন কথা উল্লেখ থাকে তাহলে অ্যান্সার অবশ্যই শুক্রাণু, যদি আয়তন উল্লেখ না থাকে তাহলে অবশ্যই অ্যান্সার হলো অনুচক্রিকা। তো চলো কোষ সম্পর্কে এর পরবর্তী যে টপিক, কোষ সম্পর্কে এর পরবর্তী বলতে গেলে একটা আদর্শ কোষের গঠন সম্পর্কে আমরা জানতে পারি। একটা আদর্শ কোষ বলতো, একটা আদর্শ কোষের কি কি থাকে? একটা আদর্শ কোষের মূলত দুইটা জিনিস থাকে। একটা কি, একটা হলো জড় বস্তু, জড় বস্তু থাকতে পারে। আরেকটা আমরা জানি জীবিত বলা হয় কারণ এর ভিতর পানি থাকে, এই নামটা হলো প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম প্রোটোপ্লাজম আর একটা জড় বস্তু, এই দুইটা একটা আদর্শ কোষের বস্তু উপাদান। এখন প্রোটোপ্লাজমের ভেতর রয়েছে তিনটা জিনিস, একটা হলো কোষ ঝিল্লি, দুই নম্বরে বলতে পারি সাইটোপ্লাজম, আর তিন নম্বরে রয়েছে নিউক্লিয়াস। আর জড়বস্তুর ভিতর রয়েছে, আমরা জানি জড়বস্তু বা মৃত হলো কোষ প্রাচীর, আরেকটা জড় নির্জীব বস্তু। আমার বানান ভুল যেতে পারে। জড় নির্জীব বস্তুর ভিতর মেইনলি আমাদের তিনটা জিনিস জানা লাগবে। একটা হলো সঞ্চিত পদার্থ, সঞ্চিত কোনগুলো? সঞ্চিত মূলত আমরা যেইগুলো খাবো সেইগুলোই তো সঞ্চিত। তো আমরা কি খাই? সাধারণত কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড। তো এই তিনটাই সঞ্চিত, আমি আর লিখতেছি না। আরেকটা হলো নিঃসৃত পদার্থ, আরেকটা হলো বজ্র পদার্থ। পরীক্ষায় এই নিঃসৃত পদার্থ অনেক আসে, আমরা শুধু সঞ্চিত আর নিঃসৃত পদার্থ জানবো। এই দুইটা বাদে বাকি যা আছে সব কিছু বজ্র পদার্থ। তো নিঃসৃত পদার্থ মনে রাখবো কীভাবে? এটা মনে রাখতে পারি হিজ পেনের মাধ্যমে। হিজ পেন, এইচ ফর হরমোন, পি ফর পিগমেন্ট, ই ফর এনজাইম, এনে নেকটার। তো এটা হলো নিঃসৃত পদার্থ। আর সঞ্চিত পদার্থ বলছি কার্বোহাইড্রেট, প্রোটিন আর লিপিড। আর এইখান থেকে যে জিনিসটা আসে সাইটোপ্লাজমে অনেকগুলো অঙ্গাণু রয়েছে। এই অঙ্গাণুগুলোর ভিতর কিছু অঙ্গাণু রয়েছে ঝিল্লিবদ্ধ আর কিছু অঙ্গাণু রয়েছে ঝিল্লিবিহীন। তো ঝিল্লিবদ্ধ অঙ্গাণুগুলো কোনগুলো এটা আমরা জানবো না, আমরা জানবো ঝিল্লিবিহীন অঙ্গাণু কোনগুলো। তো ঝিল্লিবিহীন অঙ্গাণুগুলো মনে রাখতে আমরা একটা নেমোনিক ইউজ করতে পারি, সেটা হলো মামারাই শিরা।
মাইক্রোটিউবিউলস তারপরে মধ্যে আছে মাইক্রোফিলামেন্ট, রতে রাইবোজোম, রস্যইতে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, দন্তর সাথে সেন্ট্রিওল, আর এক্সট্রা করে আরেকটা মনে রাখবা সেটা হলো প্রোটিওজোম। আমি আর লিখতেছি না যেহেতু ব্ল্যাকবোর্ডের নতুন, অতটা বেশি অভ্যাস নাই। তো এটুকু আমরা আগে রিভিউ করি যে একটা আদর্শ কোষের কী কী থাকতে পারে। একটা আদর্শ কোষের ভিতর দুইটা জিনিস থাকবে, একটা হলো জীবন্ত বস্তু যেটাকে আমরা প্রোটোপ্লাজম বলতে পারি, আরেকটা হলো জড়বস্তু। এই প্রোটোপ্লাজমের তিনটা অঙ্গাণু মিলে প্রোটোপ্লাজম আমরা জানি। কোষ প্রাচীরের ভিতরে যেই কোষঝিল্লি থাকে, সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস, এই তিনটা মিলে প্রোটোপ্লাজম। এখন এখান থেকে আমরা জানবো সাইটোপ্লাজমে কিছু অঙ্গাণু রয়েছে ঝিল্লিবদ্ধ আর কিছু অঙ্গাণু ঝিল্লিবিহীন। আমরা ঝিল্লিবিহীনটাই মনে রাখবো, মনে রাখার নেমনিক বলছি মামারাই সেরা। মাইক্রোটিউবিউলস, মাইক্রোফিলামেন্ট, রাইবোজোম, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, সেন্ট্রিওল, আর এক্সট্রা করে মনে রাখতে বলছি প্রোটিওজোমকে। তো এইগুলো হলো ঝিল্লিবিহীন অঙ্গাণু। তারপর আসি এখানে জড়বস্তুর ভিতর কোষ প্রাচীর আর জড় বস্তু রয়েছে তিন ধরনের। একটা হলো সঞ্চিত পদার্থ, কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড। তারপরে নিঃসৃত পদার্থ আমরা মনে রাখতে বলছি হিসপেন, এইচতে হরমোন, পিতে পিগমেন্ট, ইতে এনজাইম, এনতে নেকটার। এই চারটা হলো নিঃসৃত পদার্থ, আর বাদ বাকি যা থাকবে সবগুলো হলো বজ্র পদার্থ। তো এটাই ছিল একটা আদর্শ কোষের গঠন। এখন কোষ সম্পর্কের পরবর্তী টপিক হতে পারে কোষকে যে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, যেমন হ্যাপ্লয়েড কোষ, ডিপ্লয়েড কোষ, দেহকোষ, উদ্ভিদ কোষ, প্রাণী কোষ, এইভাবে যে ভাগ করা যায়। তো এই ধারায় আমরা ভাগ করব দুই ধরনের কোষ, একটা হলো প্রোক্যারিওটিক আর একটা ইউক্যারিওটিক, মানে আদি কোষ, আরেকটা প্রকৃত কোষ। আদি কোষ আর প্রকৃত কোষের মধ্যে মেইন পার্থক্যগুলোই আমরা জানবো। সবসময় মনে রাখবা আদি কোষে জাস্ট দুইটা জিনিস থাকে। এই দুইটা জিনিসের ভিতর প্রথম হচ্ছে রাইবোজোম থাকে, এবং এই রাইবোজোমটা হলো সেমেন্টিয়াস। তাহলে কি ভাইয়া প্রকৃত কোষে রাইবোজোম থাকে না? হ্যাঁ, প্রকৃত কোষে অবশ্যই রাইবোজোম থাকে। প্রকৃত কোষে রাইবোজোম থাকে এবং সেই রাইবোজোম হলো 8ts, আর এটা আদি কোষে হলো 7ts, প্রকৃত কোষে 8ts। আদি কোষে আর একটা জিনিস থাকে, সেটা হলো অপেরন থাকে। আদি কোষে অপেরন থাকে, কিন্তু প্রকৃত কোষে কিন্তু অপেরন থাকে না। সাধারণত প্রকৃত কোষে সব থাকে কিন্তু অপেরন থাকে না। তাইলে আদি কোষে রাইবোজোম থাকে আর অপেরন থাকে। আরেকটা জিনিস থাকে, সেটা হলো ডিএনএ থাকে, এবং এই ডিএনএটার একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। এই ডিএনএটা হলো বৃত্তাকার। এই প্রকৃত কোষে যে ডিএনএ থাকে এটা কিন্তু সূত্রাকার, সর্পিলাকার, কিন্তু আদি কোষে ডিএনএটা বৃত্তাকার, এবং এই ডিএনএতে কোনো হিস্টোন প্রোটিন থাকে না। হিস্টোন নামে যে প্রোটিন, এটা কিন্তু প্রকৃত কোষে থাকে, কিন্তু এই কোষে কোনো থাকে না। এখানে আদি কোষে আরও কি থাকে না? আদি কোষে জাস্ট এই তিনটা জিনিস থাকবে, বাকি আর কোনো কিছু থাকবে না। তার মানে আদি কোষে কোনো সুগঠিত নিউক্লিয়াস নেই, নিউক্লিওলাস নেই, নিউক্লিওপ্লাজম নেই, নিউক্লিয়ার রন্ধন নেই, তারপরে হচ্ছে সেন্ট্রোজোম নেই, অর্থাৎ কোনো কিছু থাকে না বলতে পারো। এক কথায় এখানে তাহলে কি মাইটোকন্ড্রিয়া থাকবে? অবশ্যই না, মাইটোকন্ড্রিয়াও নেই। মানে ওই তিনটা জিনিস বাদে আর একটা জিনিসও নেই। এটা আমি কেন লিখতেছি, কারণ হলো মাইটোকন্ড্রিয়া যেহেতু নেই, তার মানে এখানে কি অবাত শ্বসন হবে? কখনোই না। তার মানে এখানে অবাত শ্বসন সম্পন্ন হয়। আরেকটা হলো প্লাস্টিডও তো থাকে না। এখানে যেহেতু প্লাস্টিড থাকে না, তার মানে প্লাস্টিড না থাকায় এটা নিজস্ব খাদ্য নিজে উৎপাদন করতে পারে না। তার মানে এর খাদ্য গ্রহণ করে শোষণ পদ্ধতিতে, শুধুমাত্র শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে থাকে। যেহেতু শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে থাকে, আমরা জানি নিশ্চিত যে পরজীবী আর মৃতজীবী শুধুমাত্র শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে থাকে। তার মানে আদিকোষীরা হয় পরজীবী, না হয় মৃতজীবী।
আর প্রকৃত কোষে সব কিছু থাকে। প্রকৃত কোষে তাহলে যেহেতু মাইটোকন্ড্রিয়া থাকে তাই স্বভাবত শোষণ হবে, প্লাস্টিড থাকে তাই সালোক সংশ্লেষণ, শোষণ এবং আত্তীকরণের মাধ্যমে খাদ্য গ্রহণ করবে। আর কি আছে পার্থক্য? তো এইটুকুই আছে বেসিক পার্থক্য মেইনলি। তো চলো আবার রিভিউ করি একটু আদর্শ কোষের। একটা প্রকৃত কোষ একটা আদি কোষের ভিতর মেইন ডিফারেন্স মনে রাখবা যে আদি কোষে জাস্ট 3টা জিনিস থাকে। এই 3টা জিনিসের প্রথম জিনিস হলো কি? প্রথম জিনিস রাইবোজোম, 7ts রাইবোজোম থাকে। আর প্রকৃত কোষেও রাইবোজোম থাকে কিন্তু সেটা 8ts। তারপরে আদি কোষে অপেরণ থাকে, প্রকৃত কোষে কোনো অপেরণ থাকে না। আদি কোষে ডিএনএ থাকে কিন্তু ডিএনএটা বৃত্তাকার এবং ডিএনএতে হিস্টোন প্রোটিন থাকে না, তাই আদি কোষের ডিএনএকে আমরা ক্রোমোজোম বলতে পারি না। প্রকৃত কোষে কিন্তু ডিএনএ থাকবে এবং ডিএনএটা সুট্টাকার অথবা সর্বিলাকার এবং এই জন্য হিস্টোন প্রোটিনও থাকে, এই জন্যই আমরা তাকে ক্রোমোজোম বলতে পারি। তার নিউক্লিয়াস সুগঠিত, তাতে বাদ বাকি সকলাঙ্গনও থাকে প্রকৃত কোষে, কিন্তু আদি কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না তাই অবাত শোষণ সম্পন্ন হয়। আদি কোষে প্লাস্টিড থাকে না তাই শোষণ প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে। তারপরে আদি কোষে কিন্তু বিভাজন হয় অ্যামাইটোসিস পদ্ধতিতে, কারণ নিউক্লিয়াসই সুগঠিত না। নিউক্লিয়াস সুগঠিত না হলে কিভাবে মাইটোসিস হবে? মাইটোসিস হতে গেলে নিউক্লিয়াস সুগঠিত হতে হয়, কিন্তু অ্যামাইটোসিস যেহেতু একটা প্রত্যক্ষ বিভাজন, এখানে নিউক্লিয়াস সুগঠনের কোনো প্রয়োজন নেই, এই জন্য আদি কোষের কোষ বিভাজন অ্যামাইটোসিস, আর প্রকৃত কোষের কোষ বিভাজন মাইটোসিস এবং মিওসিস। তো এটা গেল একটা ভাগ। এখনও আরও বলতে পারি কিছু পার্থক্য কোষ সম্পর্কে, সেটা হলো উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ। উদ্ভিদ কোষ, উদ্ভিদ আর প্রাণী, মেইন ডিফারেন্সগুলো বলি। উদ্ভিদ কোষে কী থাকে? উদ্ভিদ কোষে অবশ্যই কোষ প্রাচীর থাকে। উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে। উদ্ভিদ কোষে জড় কোষ প্রাচীর থাকে এবং সেই কোষ প্রাচীরের প্রধান উপাদান সেলুলোজ আমরা সবাই জানি, কিন্তু প্রাণী কোষে কোনো কোষ প্রাচীর থাকে না। উদ্ভিদ কোষে আর কি থাকে? উদ্ভিদ কোষে কোষ গহ্বর থাকে। উদ্ভিদ কোষে কোষ গহ্বর থাকে, প্রাণী কোষে সাধারণত কোষ গহ্বর থাকে না, যদিও থাকে তাহলে সেটা হবে খুবই ছোট। উদ্ভিদ কোষে প্লাস্টিড থাকে, এই জন্য উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করতে পারে, কিন্তু প্রাণী তা পারে না। আরেকটা জিনিস যেটা পরীক্ষায় খুব বেশি আসে সেটা হলো সেন্ট্রোজোম। প্রাণী কোষে সেন্ট্রোজোম, মাইক্রোভিলাই, আরেকটা হলো লাইসোজোম। এই 3টা জিনিস প্রাণী কোষে থাকে, কিন্তু উদ্ভিদ কোষে সেন্ট্রোজোম থাকে না, মাইক্রোভিলাই থাকে না, লাইসোজোম থাকে না, কিন্তু প্রাণী কোষে সেন্ট্রোজোম, মাইক্রোভিলাই এবং লাইসোজোম থাকে। জাস্ট এই দুইটি পার্থক্যটা মনে রাখবা যে উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ। উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকবে, প্রাণী কোষে কোষ প্রাচীর থাকবে না। উদ্ভিদ কোষে কোষ গহ্বর রয়েছে, প্রাণী কোষে কোষ গহ্বর সাধারণত থাকে না, যদিও থাকে তাহলে সেটা খুবই হবে ছোট। উদ্ভিদ কোষে সেন্ট্রোজোম থাকে না, লাইসোজোম থাকে না, মাইক্রোভিলাই থাকে না, কিন্তু প্রাণী কোষে সেন্ট্রোজোম থাকবে, মাইক্রোভিলাই থাকবে আর লাইসোজোম থাকবে। তো এটা আর লাস্ট টপিক আমরা বলতে পারি কোষ সম্পর্কে, লাস্ট টপিক সেটা হলো হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড। হ্যাপ্লয়েড কোষ আর ডিপ্লয়েড কোষ আমি 2n এবং n দ্বারা লিখলাম শুধুমাত্র সংক্ষেপ করে। যারা হ্যাপ্লয়েড কোষ সাধারণত তারা দেহ গঠন করে। দেহ গঠন করে বলতে তারা অঙ্গ এবং তন্ত্র গঠন করে, কিন্তু যারা হ্যাপ্লয়েড তারা শুধুমাত্র জনন কোষ গঠন করে। হ্যাপ্লয়েডের উদাহরণ আর ডিপ্লয়েডের উদাহরণ আগে আমরা জানি। হ্যাপ্লয়েডের উদাহরণ ডিপ্লয়েড উদাহরণ বলতে গেলে দেহ মূল কথা, যেমন উদ্ভিদের মূল, পাতা, রক্তকণিকা, প্রাণীর স্নায়ুকোষ, এগুলো সবই ডিপ্লয়েড। আর হ্যাপ্লয়েড হলো জনন কোষ, শৈবাল, ছত্রাক, আরেকটা কি ব্রায়োফাইটা, এগুলো হ্যাপ্লয়েড। এখন হ্যাপ্লয়েড যেহেতু জনন কোষ, ডিপ্লয়েড যেহেতু দেহ অঙ্গ বা তন্ত্র, তাই আমরা কিছু পার্থক্য বলতে পারি। এটা মেডিকেল কোশ্চেনে আসছিল, সেটা হলো যেহেতু এটা ডিপ্লয়েড 2n তাই এটা বিভেদিত হতে পারবে, এটা বিভেদিত হতে পারে, বিভেদিত হতে পারে, এটা বিভেদিত হতে পারে না। তার মানে কি? এটা এখানে মাইটোসিস ঘটে, ডিপ্লয়েড কোষে মাইটোসিস কোষ বিভাজন ঘটে।
আর হ্যাপ্লয়েড কোষে মিওসিস কোষ বিভাজন ঘটে। এটা বিভাজিত হয় না, শুধুমাত্র ক্রোমোজোম অর্ধেক হয়ে যায়। আরেকটা জিনিস বলতে পারি, যেহেতু হ্যাপ্লয়েড কোষ জনন কোষের সাথে জড়িত, তাই হ্যাপ্লয়েড কোষে মিউটেশন ঘটলে সেই মিউটেশন পরবর্তী সন্তানে সঞ্চারিত হতে পারে, কিন্তু ডিপ্লয়েড কোষে মিউটেশন ঘটলে তার কোনো বৈশিষ্ট্য সন্তানতে স্থানান্তরিত হবে না, এটাই। আর বংশগত বৈশিষ্ট্য অবশ্যই হ্যাপ্লয়েড কোষ পরবর্তী বংশধরে নিয়ে যাবে, কিন্তু ডিপ্লয়েড কোষ পরবর্তী বংশধরের সাথে বংশগত বৈশিষ্ট্যের সাথে কোনো ধরনের সম্পর্ক নেই। তো এটাই ছিল ডিপ্লয়েড কোষ এবং হ্যাপ্লয়েড কোষের মধ্যে পার্থক্য। আমাদের মানব দেহে কী থাকে? আমাদের মানব দেহে থাকে 2 সেট ক্রোমোজোম। 2 সেট ক্রোমোজোম মানে 1 সেট সমান 23টা, 2 সেটে 46টা। 1 সেট ক্রোমোজোম সমান 1 সেট জিনোম। এটা অনেকে জানো না। তার মানে মানব দেহে টোটাল থাকে 2 সেট জিনোম, 2 সেট ক্রোমোজোম এবং 2 সেট জিনোম মানব দেহে থাকে। তো এটাই ছিল আমাদের কোষ সম্পর্কে A to Z সব কিছু। আশা করি কোষ সম্পর্কে এরপরে আর কোনো ধরনের সমস্যা তোমাদের হবে না। আমি এভাবেই পড়াই আর এভাবেই পড়াবো। আমি যেহেতু নতুন, একদম নতুন, এটা বলতে পারো আমার হোয়াইট বোর্ডের সামনে ফার্স্ট কোনো একটা ক্লাস। তো আমাকে যদি সাপোর্ট দাও, আমি ইনশাল্লাহ তোমাদের জন্য একদম ফ্রিতেই এই পুরো ইন্টারমিডিয়েটের সিলেবাসের বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি বুঝিয়ে পড়ানোর চেষ্টা করব। তো আল্লাহ হাফেজ, দোয়া করবা।